তুমি কি জানো ব্যাংকে তুমি যেই টাকাটা রেখে এসেছো সেই টাকাটা আস্তে আস্তে করে তার ভ্যালু হারাচ্ছে? কিংবা আমি যদি তোমাকে বলি যে ব্যাংকে টাকা রাখা মানে নিজের সেই টাকাটাকে আগুন ধরিয়ে দেওয়া, তোমরা বিশ্বাস করবে কি? যদি তোমার উত্তর না হয় তাহলে পরের লাইনটা শোনো। আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি প্রতিদিন, সেই সমস্ত জিনিসের দাম প্রত্যেক বছর বাড়ছে। কিন্তু ব্যাংকে যেই টাকাটা আমরা রেখে আসছি বা ব্যাংকে যেই টাকাটা তুমি রেখে আসছো, সেই টাকাটা সেই অনুপাতে গ্রো করছে কি? যেই হিসেবে আমাদের মূল্য বৃদ্ধি বাড়ছে সেই হিসেবে আমাদের টাকাটা গ্রো করছে কি? উত্তর হলো না, করছে না। এরপর হয়তো প্রশ্ন আসতেই পারে, তাহলে আমাদের টাকাকে আমরা গ্রো করাবো কিভাবে? তার উত্তর হলো শেয়ার বাজার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি বললাম শেয়ার বাজার। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে বলবো যে কেন শেয়ার বাজার তোমাদের জন্য বেস্ট বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা তাদের টাকাকে ব্যাংকে রেখে দিয়ে বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমোয় এবং ভাবে যে আমাদের টাকাটা ব্যাংকে আছে মানে একদম সেফ আছে। কিন্তু আমি কি বলি, ওই টাকা কোনো মতেই সেফ নেই। কেননা ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধি নামের একটা পোকা আমাদের ওই টাকাটাকে খেয়ে খেয়ে তার ভ্যালু কমিয়ে দিচ্ছে, যাকে আমরা বলি সাইলেন্ট কিলার, যেটা আমাদের টাকার আসল যে ক্ষমতা সেই ক্ষমতাটাকেই কমিয়ে দেয়। আজকে যেই দুধ ৮০ টাকা প্যাকেট পাওয়া যাচ্ছে বা ৮০ টাকা লিটার পাওয়া যাচ্ছে, ৫ বছর পরে গিয়ে হয়তো তার দাম ২০০ টাকা প্যাকেট হয়ে যাবে। কিন্তু তোমরা ব্যাংকে যেই টাকাটা রেখেছো সেই টাকাটা আদেও কি সেই অনুপাতে গ্রো করছে যাতে তুমি ৫ বছর পর ২০০ টাকা দিয়ে সেই দুধের প্যাকেটটা কিনে আনতে পারো? এরও উত্তর কিন্তু না। কেননা ব্যাংকের ইন্টারেস্ট দিন প্রতিদিন বাড়ার থেকে কমে যাচ্ছে। অর্থাৎ ৫ বছর আগে আমাদের ব্যাংক আমাদেরকে যে ইন্টারেস্টটা পে করতো, এখন কিন্তু তার থেকে অনেকটাই কম ইন্টারেস্ট পে করছে। কিন্তু আমরা যে সমস্ত জিনিস বাজার থেকে প্রত্যেক দিন কিনে আনছি তার দাম বেড়েই চলেছে আর আমাদের ইন্টারেস্ট কমেই চলেছে। বাহ! তো চলো এইবার বলি তোমাদেরকে স্টক মার্কেটের পাওয়ার। তো দেখো, আমাদের কাছে ইনভেস্টমেন্ট অপশন বলতে কি রয়েছে? ফিক্সড ডিপোজিট, রিয়েল এস্টেট আর গোল্ড। ফিক্সড ডিপোজিট আমাদেরকে ৫ থেকে ৬% ইন্টারেস্ট দেয়, গোল্ড আমাদেরকে ৮ থেকে ৯% দেয়। হ্যাঁ, বিগত ১ বছর কিংবা ৬ মাসে গোল্ডের দাম বেড়ে গিয়েছে বলে যেন ভেবো না যে সোনা হচ্ছে বেস্ট ইনভেস্টমেন্ট অপশন। না না, তুমি যদি সোনার পুরনো ৪০ বছরের ট্র্যাক রেকর্ড দেখো এবং সেটাকে সিএজিআর এ ক্যালকুলেট করো, তো দেখতেই পাবে সোনা কিন্তু আমাদেরকে ৮ থেকে ৯%-এর বেশি রিটার্ন কখনোই দেয়নি। আর বাকি রয়ে গেল রিয়েল এস্টেট, তো সেখানে মোটামুটি ৬ থেকে ৭% ইন্টারেস্ট পাওয়া যায়। আর আমাদের ইনফ্লেশন রেট বা মূল্যবৃদ্ধির রেটই তো ৬ থেকে ৭%। তো ফায়দা কোত্থেকে আসবে আমাদের? আর স্টক মার্কেটই হলো এমন একটা অপশন বা শেয়ার বাজারই হলো এমন একটা অপশন যেখানে আমরা ইনভেস্ট করে ১৫ থেকে ১৮% রিটার্ন খুব সহজেই আনতে পারি। হ্যাঁ, খুব সহজেই আনতে পারি। তো চলো তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই স্টক মার্কেটের পাওয়ার কতটা। যদি কোনো ব্যক্তি ১৫,০০০ টাকা করে প্রত্যেক মাসে এসআইপির মাধ্যমে যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে এবং ১৫ বছর ধরে সে যদি এইটাই কন্টিনিউ করে, অর্থাৎ ১৫,০০০ টাকা প্রত্যেক মাসে এসআইপি ১৫ বছর ধরে, ১৫ বছর পর সেই ব্যক্তির কাছে কত টাকা জমবে তোমরা জানো? প্রায় ১ কোটি টাকা। হ্যাঁ, প্রায় ১ কোটি টাকা জমে যাবে যদি সে ১৫,০০০ টাকা প্রত্যেক মাসে এসআইপি করে ১৫ বছরের জন্য এবং মোটামুটি যদি ১৫% রিটার্ন সে পায়। এরপর ওই ১ কোটি টাকাটাকে সে যদি ওখান থেকে তুলে না নিয়ে ওই টাকাটাকেই এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান তাতে যদি ইনভেস্ট করে দেয় এবং সেখান থেকে প্রত্যেক মাসে, মন দিয়ে শোনো, সেখান থেকে প্রত্যেক মাসে যদি ৫০,০০০ টাকা করেও সে বার করে, তো সারা জীবন সে যত দিন পর্যন্ত বেঁচে থাকবে তার কিন্তু আর কোনো কাজ করার প্রয়োজন নেই। কেননা ওখান থেকে যে প্রত্যেক মাসে ৫০,০০০ টাকা করে বার করবে ওই টাকা দিয়ে তার পুরোটা জীবন কেটে যাবে। আর আমাদের কলকাতা শহরের বুকে ৫০,০০০ টাকা প্রত্যেক মাসে আসা মানে একটা ফ্যামিলির পক্ষে এনাফ এনাফ। ওই ১ কোটি টাকাটাই সে কোনোদিন খেয়ে শেষ করতে পারবে না। যত দিন বাঁচবে তত দিন ওখান থেকে ৫০,০০০ টাকা করে বার করবে এবং তার মৃত্যুর পর তার পরবর্তী প্রজন্মের জন্যও সে ২ থেকে ৩ কোটি টাকা এখনো ছেড়ে যাবে। অর্থাৎ একটা মানুষ যদি ১৫ বছর ধরে সিস্টেমেটিক ভাবে ১৫,০০০ টাকা করে ইনভেস্টমেন্ট করে দেয় মাত্র ১৫টা বছর, তো তার পরবর্তী ২ প্রজন্ম কিংবা ৩ প্রজন্ম বসে বসে খাবে। হ্যাঁ, আমরা গল্পে শুনে আসছি যে ৭ পুরুষ বসে খাবে। আর স্টক মার্কেটে কিন্তু সেই পাওয়ারটা দেয়। একটা পুরুষ যদি ঠিকঠাক মতো একটা অ্যামাউন্ট জমিয়ে রেখে যায়, পরবর্তী প্রজন্মকে কোনো কাজ করার প্রয়োজনই পড়বে না হয়তো, যদি সেই প্রজন্ম ঠিক করে সেই টাকাটা ম্যানেজ করতে পারে। এটাই হলো স্টক মার্কেটের রিয়েল পাওয়ার। স্টক মার্কেট বা শেয়ার বাজার শুধুমাত্র আমাদেরকে রিটার্ন দেয় না,
স্টক মার্কেট আমাদেরকে একটা করে অপশন দেয় যে তুমি কিছু টাকা ইনভেস্ট করো এই কোম্পানিতে এবং সেই কোম্পানির একটা অংশীদারিত্ব তুমি নাও, অর্থাৎ তুমিও কিন্তু পরোক্ষভাবে ওই কোম্পানির একজন মালিক হয়ে উঠবে, যেটা কিন্তু আর কেউ দেয় না। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে দেখবে যারা পেট্রোল পাম্প খোলার জন্য সারা জীবন লাগিয়ে দেয়, কিংবা একটা বার খোলার জন্য তাদের সারা জীবনের সেভিংস এক জায়গায় লাগিয়ে দেয়। কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রে এমন কোনো ব্যাপারই নেই। যেই সমস্ত কোম্পানিগুলো পেট্রোল পাম্প খোলার জন্য লাইসেন্স দেয় বা যে সমস্ত কোম্পানিগুলো পেট্রোল বিক্রি করে, আমরা যদি সেই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করে রাখি, তো আমরা তো এমনি ওই কোম্পানির মালিক হয়ে গেলাম। তো কেন আমাদেরকে পাম্প খুলে বসে থাকতে হবে? কেন আমাদেরকে মানুষদেরকে তেল বিক্রি করতে হবে? এবার বলি বারের কথা। যারা বার খোলার পেছনে ছোটে, কোনো প্রয়োজনই নেই আমাদের বার খোলার। যেই সমস্ত কোম্পানিগুলো অ্যালকোহল বানায় বা এই জাতীয় জিনিস বানায়, সেই সমস্ত কোম্পানিগুলোতে আমরা যদি একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করে দিই, তো অলরেডি আমরা সেই কোম্পানির মালিকই হয়ে যাব। তো সেই কোম্পানি যত ধীরে ধীরে গ্রো করবে, আমরা তার মালিক। তার মানে কি আমাদের কাছেও আস্তে আস্তে করে প্রফিট আসতেই থাকবে। আমাদের আশেপাশে এমন আর কি অপশন আছে বলো, যে কিছু টাকা আমরা ইনভেস্ট করে দিয়ে সেই জিনিসটা আমরা মালিক হয়ে যাব? হয়তো কিছুই নেই। তো এই জন্যই বলি স্টক মার্কেট হলো সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট অপশন। আরো একটা জিনিস যেটা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য আমাদের মতো ছেলেদেরকে বাধ্য করে, সেটা হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। আমাদেরকে স্কুলেতে বইয়ের পাতায় পড়ানো হয়েছিল চক্রবৃদ্ধি সুদ, কিন্তু রিয়েল লাইফে কি করে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা আমাদেরকে শেখানো হয়নি। আর এই শেয়ার বাজারই হলো সেই জায়গাটা যেখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদ একদম ভালোভাবে কাজ করে। তো চলো তোমাকে একটা উদাহরণ দিই কম্পাউন্ডিং এর পাওয়ার ঠিক কতটা হতে পারে। আর হ্যাঁ, যে কোম্পানির নামটা আমি এখানে ব্যবহার করছি সেটা কিন্তু কোনো ধরনের বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য এই কোম্পানিটার উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। তো ভুল করেও যেমন না আবার গিয়ে এই কোম্পানিতে ইনভেস্ট করে দিও না। ভারতবর্ষের বুকে এমন একটা কোম্পানি রয়েছে যার নাম আমি একটু পরে বলছি, তার আগে সেই কোম্পানির স্টোরি তোমাদেরকে একটু বলে দিই। আজ থেকে মাত্র 40 বছর আগে যখন এই কোম্পানিটির আইপিও শেয়ার বাজারে আসছিল বা এই কোম্পানিটি যখন শেয়ার মার্কেটে লিস্ট হচ্ছিল, তখন যদি কোনো ব্যক্তি মাত্র 10,000 টাকা এই কোম্পানিতে ইনভেস্ট করে রাখতো, তো 40 বছর পর এখনের সময়ে দাঁড়িয়ে সেই 10,000 টাকার ভ্যালুটা কত হতো জানো? এনি গেস? ওই 10,000 টাকার ভ্যালুটা বর্তমানে হয়ে দাঁড়াতো প্রায় 1,000 কোটি টাকা। হ্যাঁ, শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্যি। কোম্পানিটির নাম হলো উইপ্রো। আমার কথা বিশ্বাস না হলে গুগল করে দেখে নাও। 10,000 টাকা ভ্যালু মাত্র 40 বছরে হয়ে দাঁড়িয়েছে 1,000 কোটি টাকা। এবার তোমরা বলতেই পারো যে অতদিন আগে 10,000 টাকা কার কাছে ছিল? আচ্ছা, আমি ধরলাম ছিল না, 1,000 টাকা ছিল। যদি 1,000 টাকাও কেউ ওই কোম্পানিতে ইনভেস্ট করে রাখতো, সেই টাকাটার ভ্যালু হতো আজকে 100 কোটি টাকা। আচ্ছা ছেড়ে দাও, 1,000 টাকাও ছিল না, 100 টাকা ছিল। যদি 100 টাকাও কেউ ওই কোম্পানিতে ইনভেস্ট করে রাখতো, তো এখন সেই 100 টাকার ভ্যালু হয়ে দাঁড়াতো 10 কোটি টাকা। 100 টাকাও ছিল না ওই সময়, 10 টাকা তো ছিল। যদি 10 টাকা ওই সময়ে কেউ ওই কোম্পানিতে ইনভেস্ট করে রাখতো, এই সময়ে এসে সেই 10 টাকার ভ্যালু হয়ে দাঁড়াতো 1 কোটি টাকা। তোমাদের মধ্যে কতজনের কাছে আছে 1 কোটি টাকা? আর এই জিনিসটা একমাত্র সম্ভব হয়েছে এই কম্পাউন্ডিং এর জন্য। ওই 10,000 টাকার ভ্যালু আস্তে আস্তে বাড়তে বাড়তে কম্পাউন্ডিং এর এফেক্ট আস্তে আস্তে চক্রবৃদ্ধি সুদ জড়ো হয়ে ওই অ্যামাউন্টটা হয়ে দাঁড়িয়েছে 1,000 কোটি টাকা, যেটা কিন্তু রিয়েল লাইফে অন্যান্য অ্যাসেট ক্লাসে কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তো এই জন্য আমি বলি যে স্টক মার্কেট হলো সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট অপশন, কেননা এখানে ইনভেস্ট করে আমরা কম্পাউন্ডিং এর এফেক্টটা খুব সহজেই পেতে পারি। এতদূর শোনার পরে হয়তো তোমাদের অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্টক মার্কেট বা শেয়ার বাজারে কি সবসময় প্রফিটই হয়? তাহলে শেয়ার বাজারের নাম এত বদনাম কেন? অনেক মানুষ কেন বলে যে আমাদের লস হয়ে গেছে, লস হয়ে গেছে? তো দেখো আমি বলি, যারা স্টক মার্কেটের বেসিক গুলো বোঝে না, স্টক মার্কেট কিভাবে কাজ করে, একটা কোম্পানি কিভাবে গ্রো করে, সেই জিনিসটা যারা বোঝে না, তাদেরই কিন্তু এই শেয়ার বাজারে লস হয়। বাকি আর অন্য কারোর কিন্তু এই মার্কেটে লস হওয়ার কথাই নয়। আর ওই সমস্ত মানুষগুলোর একটা কারণেই লস হয়, কি বলতো? ওরা নিজেরা বেসিক গুলো বুঝবে না, অন্য কারোর টিপ নিয়ে এখানে এসে ইনভেস্ট করে দেবে। কেউ হয়তো বলে দিল এই কোম্পানিটা খুব ভালো, এর শেয়ার 10 বছরে 10 গুণা হবে কি পরের বছর 2 গুণা হয়ে যাবে, তার কাছ থেকে টিপ নিয়ে এসে এখানে এসে ইনভেস্ট করে দিয়ে বসে থাকবে। আর যদি সেই জিনিসটা না হয়, যদি তার লস হয়ে যায় ওই টিপ নিয়ে, তাহলেই সে বাইরে গিয়ে বলতে থাকবে শেয়ার মার্কেট জুয়া, শেয়ার মার্কেট বরবাদ, এখানে মানুষের লস হয়। না না, এটা ঠিক নয়, এটা তো ওই মানুষটার ভুল। সে নিজে বেসিক গুলো না বুঝে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস না করে স্টক মার্কেটে ইনভেস্ট করেছে অন্য কারোর টিপ নিয়ে। ডক্টর বিবেক বিন্দ্র স্যারের একটা ডায়লগ মনে আছে কি, যে টিপ 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 হোটেলে পাওয়া যায়, স্টক মার্কেটে নয়। বিবেক বিন্দ্র স্যারের কিন্তু
এই ডায়লগটা অনেকটাই ফেমাস। তো দেখো, যদি অনেস্টলি বলি, স্টক মার্কেটেও রিস্ক আছে, এখানেও লস হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে শোনো, স্টক মার্কেটে লস হবার সম্ভাবনা আছে, কিন্তু তোমরা যে সমস্ত অ্যাসেট ক্লাসগুলো নিজেদের টাকা ইনভেস্ট করছো, সেখানে কিন্তু তোমাদের লস হবেই হবে। কেন? তোমরা তো টাকা রাখবে সে ব্যাংকে, ব্যাংকে ইন্টারেস্ট কত? 3 থেকে 4%। আর মূল্যবৃদ্ধি কত? 6 থেকে 7%। তো এখানেই প্রত্যেক বছর তোমাদের টাকা 3 থেকে 4% এমনি লস হয়ে যাচ্ছে। আর স্টক মার্কেটে এসেই দেখো না, স্টক মার্কেটে ফান্ডামেন্টাল বুঝেই দেখো না, লস হয় কি লাভ হয়। ব্যাস, তাহলে আর দেরি কেন? শুরু করো তোমার ইনভেস্টমেন্ট জার্নি। ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করো তোমার ইনভেস্টমেন্ট, তারপরে আবার শেখো এবং সেই অ্যামাউন্টটাকে আরো ধীরে ধীরে করে গ্রো করো। বিকজ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট ওয়াজ ইয়েস্টারডে অ্যান্ড সেকেন্ড বেস্ট টাইম টু ইনভেস্ট ইজ টুমোরো। তো অবশ্যই নিজের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করো। ভিডিওটা যদি তোমাদের একটু হলেও হেল্পফুল লাগে, তো আমার জন্য একটা লাইক করে দিও এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও তোমরা ইনভেস্টমেন্ট করা শুরু করেছো কিনা। আর তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই সমস্ত ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও আমি আরও সহজ সরল ভাষায় তোমাদের সামনে নিয়ে আসবো।